দেখেন আমরা ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? দেখেন আমরা গত ক্লাসে কি শিখছিলাম, কিভাবে পার্টিশন করে নাকি পার্টিশনের যে ব্যাপারটা সেটা শিখছিলাম। তারপরে ড্রাইভ লক কিভাবে করে এটা দেখাইছিলাম, দেখেন না? আচ্ছা, ফোল্ডার টোল্ডার কিভাবে পাসওয়ার্ড দেয় সেটা দেখছিলাম, ঠিক আছে? তো আজকে দেখেন, আজকে আমরা দেখব কিভাবে ড্রাইভগুলো লক করে। সিকিউরিটির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ড্রাইভগুলো আপনারা পার্টিশন করলেন, করার পর এটাকে আমরা এখন লক করব, ঠিক আছে? তো একটু দাঁড়ান, আমি আগে পার্টিশনটা অফ করে নিই, ঠিক আছে? আমার একটা পার্টিশন করা আছে। ধরেন আমি একটা পার্টিশন করি, ঠিক আছে? ধরেন আমি একটা পার্টিশন করলাম নতুন এফ ভলিউম। হ্যাঁ, এখন মনে করেন এই ডিস্কগুলোকে আমি লক করব, যে কোনো একটা ডিস্কে লক করব। ধরুন এফ ডিস্কে আমি লক করব, নতুন যেটা খুললাম। লক করার জন্য ডিস্কটা সিলেক্ট করলে এখানে আমরা ড্রাইভ টুলসে যাব। ড্রাইভ, ভাই একটু এই পাশে বসান। হ্যাঁ, ড্রাইভ টুলসে যাব। ড্রাইভ টুলসে যাওয়ার পর আমরা এটাকে লক করব। লক করার জন্য ডিস্কটা সিলেক্ট করার সাথে সাথে ঠিক ওপরে ড্রাইভ টুলস নামে একটা জিনিসে যদি ক্লিক করি, তাহলে সবার বাম পাশে এখানে বিট লকার আছে। বিট লকার আসার জন্য কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে সবার বিট লকার নাও আসতে পারে। বিট লকার আসার জন্য আপনাদের উইন্ডোজ 10 প্রো ভার্সন দেওয়া থাকতে হবে, ঠিক আছে? মনে করেন এখানে হোম হইলে হবে না। দিস পিসির উপর রাইট ক্লিক করে এখানে যদি প্রপার্টিসে যাই, তাহলে ঠিক নিচেই আপনারা এখানে দেখবেন যে আমার উইন্ডোজ 10 প্রো ভার্সন দেওয়া আছে, ঠিক আছে? তো এটা করার জন্য এটা লাগবে। তারপরে আমরা এই এফ এর উপর ক্লিক করে ড্রাইভ টুলসে যাব। তারপরে এখানে বিট লকারে ক্লিক করে টার্ন অন বিট লকার দেব। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, তারা এই জিনিসটা স্ক্যানিং করবে। তারপরে বলতেছে ইউজ এ পাসওয়ার্ড টু আনলক দিস ড্রাইভ। তো সেটা দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট 8 অক্ষরের হইতে হবে, তার ছোট হলে হবে না। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? দেওয়ার পর নেক্সট। তারপরে এখানে বলতেছে হাউ ইউ ওয়ান্ট টু ব্যাকআপ ইউর রিকভারি কি, অর্থাৎ যদি পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যান তাহলে তো একটা ঝামেলা, এই জন্য একটা রিকভারি কি ব্যাকআপ করে রাখতে হবে। তো রিকভারি কি ব্যাকআপ করে রাখার জন্য আমরা যে অপশনটা সিলেক্ট করব সেটা হলো সেভ টু এ ফাইল। আমরা একটা ফাইল হিসেবে ব্যাকআপ করে রাখবো। তো সেটা আমরা ক্লিক করলাম, দিয়ে বলতেছে ফাইলটা কই সেভ করবেন। তো সেটা ধরেন আমি এখানে ডেস্কটপে সেভ করলাম, বা ধরেন ডকুমেন্টেই সেভ করে রাখলাম। এখানে ফাইলটার নাম কি হবে বলে দিলাম, যে রিকভারি কি ফর এফ ড্রাইভ, এরকম লিখে দিলাম। টেক্সট ফাইল হিসেবে সেভ করে দিলাম। নেক্সটে গেলাম, এনক্রিপ্ট ইউজ ডিস্ক অর ইন্টায়ার ড্রাইভ। আমি পুরো ইন্টায়ার ড্রাইভটাই লক করব, ঠিক আছে? দিয়ে নেক্সটে গেলাম, নিউ এনক্রিপশন মোড দিবেন। নেক্সট স্টার্ট এনক্রিপ্টিং। তাহলে একটা এনক্রিপশন শুরু হবে। এটা টাইম লাগতে পারে, আবার টাইম নাও লাগতে পারে। এটা আপনার র্যাম এবং হার্ড ড্রাইভের ওপর নির্ভর করতেছে, ঠিক আছে? হার্ড ড্রাইভ যদি ভালো থাকে তাহলে মোটামুটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যে স্পিডে হচ্ছে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে পুরাটা শেষ হবে, তখন দেখবেন আপনার এখানে জিনিসটা লক হয়ে গেছে। এখন আপনাকে যখন এই যে আমরা নর্মালি এইভাবে ডবল ক্লিক করে ঢুকতেছি না, সেটা পারবো না। ডবল ক্লিক করব আর সাথে সাথে আমার এখানে একটা পাসওয়ার্ড চাবে। তখন ওই যে পাসওয়ার্ডটা আমি দিলাম, ওই পাসওয়ার্ড দিয়ে আমাকে
ঢুকতে হবে, ঠিক আছে? এখন ব্যাপারটা হইছে রিকভারি কি আপনি কই সেভ করে রাখছেন? ডকুমেন্টে। এখানে তো যে কেউ এসে যে এখানে দেখাই যাচ্ছে রিকভারি কি ফর অ্যাপ ড্রাইভ, এটা কপি করে ওই রিকভারি কি বসাই দিল, ঢুকে গেল, তাই না? তাহলে এটাকে আমাকে একটু হাইড করে রাখতে হবে, না হলে সবাই দেখে ফেলবে রিকভারি কি। অর্থাৎ এই যে রিকভারি কি হলো মূলত এটা, সে ওখানে ক্লিক করবে যে ফরগট পাসওয়ার্ড, তারপরে বলবে তাহলে রিকভারি কি দাও, এই রিকভারিটা কপি করে ওখানে দিয়ে দিবে, ব্যাস ঢুকে যাবে। সো এটাও যদি প্রোটেকশন করতে চান তাহলে আমরা এটাকে একটা অন্য নেম দিয়ে রাখি। মনে করেন আপনার পছন্দ মতো একটা নেম নিয়ে রাখলাম, ব্যাচ 764 দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন দেখেন আমি ফাইল এক্সটেনশন নিয়ে পড়াশোনা করছিলাম না আমরা, যে .txt মানে হলো একটা এক্সটেনশন। এটা তো যে কোনো ধরনের নোটপ্যাডে ফাইলে .txt লেখা থাকে, এটা ক্লিক করলে নোটপ্যাডে ওপেন হয়, ভেতরে কি লেখা আছে না লেখা আছে দেখা যায়। এখন ফাইল এক্সটেনশনটা অন করে রাখেন যদি, তাহলে সব এক্সটেনশন দেখা যায়। এখানে যদি আমি রাইট ক্লিক করে এখানে ধরেন এক এক্সটেনশন চেঞ্জ করে জেপিইজি দিয়ে দিলাম, দিয়ে ইএস দিয়ে দিলাম, তাহলে এটা একটা ইমেজ ফাইলে পরিণত হয়ে গেল। এখন যদি এটা ডবল ক্লিক করি তাহলে এটা ইমেজ ফাইল হিসেবে ওপেন হবে, বাট ওপেন করতে পারবে না, ফাইল ফরম্যাটে সমস্যা আছে, ঠিক আছে? এইভাবে করে আপাতত আপনারা একটা জিনিসটা হাইড করে রাখতে পারেন। এখন যে কেউ দেখলে ভাববে যে এটা ইমেজ ফাইল, এটা ক্লিক করবে না সে, বা জেপিজি অত ফাইল এক্সটেনশন চেঞ্জ করার চিন্তাও করবে না, ঠিক আছে? তা বা অন্য নাম রাখলে ওটা চেঞ্জ করার চিন্তা করবে না। সো এইভাবে করে আমরা রিকভারি কিটা হাইড করে রাখতে পারি, ঠিক আছে? দেখেন এনক্রিপশন মেথড প্রায় শেষ, 50% শেষ, আর 50% হয়ে গেলে এটা লক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা ক্লোজ করে দিলাম, দরকার নেই। এটা সিলেক্ট করে আবার অফ করব কিভাবে? ও বাই দ্য লক যে করলাম, করার পর আপনাকে কম্পিউটার একবার রিস্টার্ট দিতে হবে, না হলে লক হবে না, আপনার খোলাই থাকবে। আর অন করার পর মনে করেন লক আছে, আপনি একবার পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলেন, তারপর যতক্ষণ পর্যন্ত রিস্টার্ট বা কম্পিউটার অফ না করতেছেন ততক্ষণ পর্যন্ত ওটা কিন্তু খোলাই থাকবে, আপনি আবার লক করতে পারবেন না। আবার বন্ধ করবে বা রিস্টার্ট করলে তারপর আবার বন্ধ হবে, ঠিক আছে? তো আমি এটাকে আবার অফ করব কিভাবে? যে কোনো ড্রাইভে ধরেন আপনি দিচ্ছেন, এখন অফ করে দেবেন। তাহলে ওই ড্রাইভটা সিলেক্ট করে আমরা ড্রাইভ টুলসে যাব, বিট লকারে ক্লিক করব, ম্যানেজ বিট লকার, এখানে কি আছে টার্ন অফ বিট লকার, এটা করে দিব। টার্ন অফ বিট লকার, কিছুক্ষণের মধ্যে ওটার বিট লকারটা অফ হয়ে যাবে। আমি এটাকে আবার এফের ড্রাইভের সাথে একটু অ্যাড করে দিই, দাঁড়ান। তো আমরা কিভাবে ড্রাইভগুলোকে লক করব সেটা শিখলাম। এভাবে করে আমরা ফোল্ডার ফার্স্টে বা ফাইল লক করে এবার ড্রাইভগুলোকেই পুরোটা আমরা লক করে দিই। ড্রাইভেই ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে, এটা করলাম। তো এখন আমরা শিখব পুরো কম্পিউটারটাকেই কিভাবে আমরা একটা ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখব। কম্পিউটার অন করার পর ঢুকতে গেলে একটা পাসওয়ার্ড চাবে। তো দেখেন নর্মালি যখন আমরা কম্পিউটার নতুন করে উইন্ডোজ ইনস্টল দেওয়া হয় তখন সেখানে একটা অ্যাকাউন্ট রেডি করা হয় ওই উইন্ডোজ ইনস্টলেশনের সময়। ওই অ্যাকাউন্টটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট, মানে মূল অ্যাকাউন্ট। আর বাকি যে আরও অ্যাকাউন্ট থাকে দেখবেন ঢুকতে গেলে এই বাম পাশে এখানে আরও অ্যাকাউন্ট থাকে, ওগুলোতে আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া যায়, ঠিক আছে? তাহলে ওই আলাদা আলাদা অ্যাকাউন্টের সুবিধা কি? মনে করেন এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে উইন্ডোজ 10 আছে। আমি সাইন আউট করলে রেকর্ডিং অফ হয়ে যাবে, সাইন আউট করতে পারতেছি না। সাইন আউট করলে আরেকটা অ্যাকাউন্টে এই কম্পিউটারে আছে, সেটার নাম হলো জেনারেল। সেই জেনারেল অ্যাকাউন্টে ঢুকতে কোনো পাসওয়ার্ড লাগে না। আমি এখানে দুইটা অ্যাকাউন্ট করে রাখছি। কারণ কি? কারণ অনেক সময় আমি যদি না থাকি তাহলে যাতে কম্পিউটারে কেউ ঢুকতে না পারে, ঢুকতে পারে। মানে আমি ধরেন আসলাম না, কিন্তু আমার কম্পিউটারে একটা প্রয়োজন জিনিস আছে যেটা দরকার, তখন ওই জেনারেল অ্যাকাউন্টের মাধ্যমে সে ঢুকবে। পার্থক্যটা কি? পার্থক্য হলো আমার অ্যাকাউন্টে ঢুকলে আমি এই যে ডেস্কটপে যে ফাইলগুলো রাখছি সেগুলো সে দেখতে পারতেছে। তারপরে
ডাউনলোডসে কী রাখছি না রাখছি সেগুলো সব দেখা যাচ্ছে, কিন্তু অন্য অ্যাকাউন্ট থেকে ঢুকলে সেটা দেখতে পারবে না সে। তারপর আরও কিছু সুবিধা আছে, যেরকম আপনি কি ব্রাউজিং করছেন না ব্রাউজিং করছেন এগুলো সব এখানে দেওয়া থাকবে, মানে লগ ইন টগ ইন সব করা থাকবে। মনে করেন জিমেইল যে আপনার অ্যাকাউন্টগুলো আছে সব অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকবে, ঠিক আছে, এই অ্যাকাউন্টের আন্ডারে, এই যে উইন্ডোজ 10 অ্যাকাউন্টে। কিন্তু আমি যদি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকি সেগুলো এখানে কিছুই লগ ইন পাবো না, হ্যাঁ, সবগুলো এগুলো একদম কোনো জিমেইলে এখানে থাকবে না। তার মানে আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো ওই অ্যাকাউন্টের মাধ্যমে প্রোটেক্টেড থাকবে, যে কেউ এসে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, বুঝতে পারছেন? তাহলে সেই অ্যাকাউন্ট আমি কিভাবে খুলবো? অলরেডি তো উইন্ডোজ আপনার কম্পিউটারে আছে, মানে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সব কম্পিউটারে একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সেই অ্যাকাউন্টের নাম কি সেটা কোথা থেকে দেখবেন? এই যে এই সেটিংয়ের ওপর, এই স্টার্টের ওপর রাইট ক্লিক করবেন, তারপরে সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে যে অ্যাকাউন্টস আছে না, এই যে এখান থেকে দেখা যাচ্ছে উইন্ডোজ 10, এটাই হলো আপনার মূল অ্যাকাউন্ট, লোকাল অ্যাকাউন্ট। এখানে যাব, তাহলে এই যে ইয়োর ইনফো উইন্ডোজ 10 অ্যাডমিনিস্ট্রেটর, এটা হলো মূল অ্যাকাউন্ট। মূল অ্যাকাউন্টে আসেন কিনা বুঝবো কিভাবে? এখানে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার্স, এই অপশনটা মূল অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। তো এখন এইখানে যদি আমি আসি, এখানে সাইন ইন অপশনে যাই, তাহলে দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড আমি ক্লিক করলে এখানে চেঞ্জ আসতেছে, কারণ আমার অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে অ্যাড করে দিয়ে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। আর চেঞ্জ করতে হলে মনে করেন পাসওয়ার্ড আপনি সরাই ফেলবেন, তাহলে কি করতে হবে? চেঞ্জ ক্লিক করবেন, কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে সেটা দিবেন, নেক্সটে যাবেন, এই যে নতুন পাসওয়ার্ড কি যাচ্ছে সেটা খালি রেখে ফিনিশ করে দেবেন, তাহলে পাসওয়ার্ড অফ হয়ে গেল, ঠিক আছে। এই কম্পিউটারে আর কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। আবার অ্যাড করবেন কিভাবে? পাসওয়ার্ডের এখানে অ্যাড ক্লিক করবেন, নিউ পাসওয়ার্ড দিবেন একটা নতুন, কনফার্ম পাসওয়ার্ড, আর একটা হিন্ট দিতে হবে, হ্যাঁ। এই হিন্ট কি? হিন্ট হলো যে পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনাকে একটা ছোটোখাটো হিন্ট দিবে যাতে আপনার মনে পড়ে। তো আমি যে কোনো একটা দিয়ে রাখলাম, ডিএমএস দিয়ে রাখলাম, দিয়ে নেক্সট দিয়ে রাখলাম, ফিনিশ দিয়ে রাখলাম, ব্যাস পাসওয়ার্ড অ্যাড হয়ে গেছে। এখন আপনার কম্পিউটারে এই অ্যাকাউন্টে ঢুকতে গেলেই পাসওয়ার্ড চান। আর যদি আপনি মনে করেন না আমি আমার কম্পিউটার 2-3 জন ইউজ করে, সো আমি আরেকজনকে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে রাখি, সো এখানে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার্সে যদি আসি, হ্যাঁ, কে কে ফর্ম ফিল আপ করেন নাই আইডি কার্ডের জন্য? আমি একটা ফর্ম দিছিলাম অনেক আগে, ফিল আপ করেন নাই কে? নতুন আসছে ওই যে ফাহিম মনে করে নাই না? হ্যাঁ, এ তো পরে আসছে, ও করে নাই, পরবর্তীতে আর দিতে ভুলে গেছি। ছবি নিল, ফর্মটা একটু আবার ফিল আপ করেন, হ্যাঁ। আপনাদের ওই 764 না, এখানে আমি একটা ফর্ম দিচ্ছি, ফর্ম ফিল আপ করবেন। ওখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজ ফটো দেয়, হ্যাঁ, দেখেন তো কি বলতেছে, আমি তো জানি না। ও আচ্ছা আচ্ছা, তো দেখেন আমি তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দিছি, ওখানে যে আপনার ফর্ম ফিল আপ করবেন, আপনাদের ছবি দিবেন, ঠিক আছে। অনেক কিছু ডিটেলসের পাশাপাশি ছবিও অ্যাড করতে হবে, সেই ছবিটা একটু প্রফেশনাল বা পাসপোর্ট সাইজ ছবি দিবেন। হ্যাঁ, উনি যে এইমাত্র আসলো, ওনাকে অ্যাড করতেছি আর ইয়েটা অ্যাড করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, কোর্স নেম
নাম দিবেন ফোন, কোর্স নেম হলো কম্পিউটার ট্রেনিং অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। ব্যাচ নং কত? 764। স্টুডেন্ট আইডি কি হবে? 00764, তারপর 2025। ব্লাড গ্রুপ, হ্যাঁ এই যে এরকম 00764 2025। হাইফেন দিব? ও আচ্ছা আচ্ছা, এই যে এরকম দিতে হবে, ঠিক আছে। প্রফেশনাল ফটোর এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ভালো ফটো আপলোড করবেন, যেটা আইডি কার্ডে দেওয়ার মতো। হ্যাঁ পাসপোর্ট সাইজ নাও হলো সমস্যা নেই, আপনি একটা সুন্দর ছবি দেন, আমরা বাকিটা করে নিব, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, সুন্দর ছবি হলেই হবে। ভালো একটা আপনার ফেসে যাতে আসে এরকম ছবি দিবেন। ফাইন ভাই পেয়েছেন? বাসায় যে করতে ছবি তো সাথে নেই। ফোনে নাই? ফোন আমার ছবি আছে। কোর্স নেমটা কি বলছেন স্যার? কোর্স নেম কম্পিউটার ট্রেনিং অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। অথবা এমএস অফিস অ্যাপ্লিকেশন কোর্স। ভাই আপনার নাম কি? নতুন যে আসলেন। মিরাজ, আপনার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন। 0190 72 40 0190 7240 43 744। মিরাজুল না? মিরাজুল। হ্যাঁ, ওয়াইফাই পাসওয়ার্ড হলো বড় হাতের পিপিআই ও প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট। এই যে এটা পাসওয়ার্ড। পিপিআই ছোট হাতের স্টুডেন্ট, তারপরে 2025। আপনার ফুল নেমটা একটু বলবেন? এমডি ওটা আরেকটা মিরাজ। ইয়ার ফুল নেমটা কি? ফুল নেম আপনার ফুল নেম জিজ্ঞেস করছি। মিরাজুল করিম রাফি। আচ্ছা আচ্ছা, এমনি মিরাজুল ইসলাম না? আজকে 22 তারিখ। কে কে আছে? সবাই আছে না? খাইরুল ভাই নাই, অ্যাবসেন্ট। মেহেদি হাসান তো আর আসবে না, আর ডেট করে দিই। ফাইম আছে, রাফি আছে, অ্যাড আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছি, দেখছেন? ওখানে আমার একটা ফেসবুক আইডি দেওয়া আছে, ওখানে আমাকে একটু মেসেঞ্জারে নক দেন। এখন একটু নক দেন, তাহলে আমি অ্যাড করে দিচ্ছি আপনাকে মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই দিতে হবে। আইডি কার্ডে কি নাম খালি এক ডাক নাম থাকে নাকি? পুরোটাই তো থাকে।
কম্পিউটার ট্রেনিং অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স, শুধু অফিস অ্যাপ্লিকেশনও লিখতে পারে। কম্পিউটার কোর্স, কম্পিউটার কোর্স দিলে হবে না, কম্পিউটার ট্রেনিং অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স, ওটা সমস্যা নেই, ওটা আমরা এডিট করে নেব না। আপনার ছবি আসল, আপনার নাম আসল, ঠিক আছে, এই দুটো আসল। আইডি কার্ডে যেই দুটো ইনফরমেশন বেশি থাকবে। আচ্ছা, স্টুডেন্ট আইডিটা কি হবে? 00-764-2025। পান নাই ফেসবুক? একটু নক, ওই ফর্ম পরে ফিল আপ করেন, আগে আপনাকে গ্রুপে অ্যাড করতে হবে, না হলে আপনি কিছুই পাবেন না। ফর্মটা বাসায় যাও ফিল আপ করতে পারবেন, সমস্যা নেই। ক্লাসগুলোকে স্যার এখানে পাবো না? এখানে পাবেন, মেসেঞ্জারে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিলে বলেন, হ্যাঁ। আচ্ছা, একটু চেক দিয়েন তো, ফর্ম ফিল করতে বেশি দিয়েন। ফর্মের আমার কাছে নাই আর কি, ওটা ওনার আরেকজন বাইরে, ওই হ্যাপি অ্যাপুর সাথে চলে গেছে স্যার রেসপন্স, ঠিক আছে। বাইরে তামিম ভাই আছে, উনি ম্যানেজার এখানকার পিপিএর, উনি দেখতেছেন আর কি, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমরা কিভাবে কম্পিউটার, হ্যাঁ দেখি আরেকবার। হবে, এটা আমরা এডিট করে নেব না, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, আমরা কিভাবে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটিংয়ে যাব, অ্যাকাউন্টসে যাব, ঠিক আছে। তো এখানে দেখেন অলরেডি যে অ্যাকাউন্ট আছে সেখানে কিভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি সেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ 10 ইন্টারকোর্স ইন্টারসাইজ হবে মনে হয়, দেখতে পারেন, আমি ঠিক আইডিয়া নাই এটা ইন্টারসাইজে হয়েছে কিনা, কারণ ইন্টারসাইজ কেউ ইউজ করে না তো আমাদের এখানে। আচ্ছা, তো এখানে ফ্যামিলি অ্যান্ড আদার ইউজার্সে যদি যাই, তাহলে এখানে অ্যাড সামওয়ান এলস টু দিস পিসিএস, ঠিক আছে। এখানকার মাধ্যমে আপনি যে অ্যাকাউন্ট, মূল অ্যাকাউন্ট, তার পাশাপাশি আরও কিছু অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। মনে করেন এই সেম পিসি আরেকজন মানুষ ইউজ করে, তো সে তার অ্যাকাউন্ট থেকে ঢুকে তার জিনিসপত্র সেখানে সেভ থাকলো, আমি আমার অ্যাকাউন্ট থেকে আমার জিনিসপত্র সেভ থাকলো, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে। সো এখানে কিভাবে অ্যাড করে, অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এখানে আমরা ডাইরেক্ট মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারি। মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা আমরা পরে দেখব। আপাতত দেখেন কোনো অ্যাকাউন্ট না খুলে অফলাইনে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো এখানে যদি আমি দেখি, আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন ইনফরমেশন, ফার্স্টেই সাইন ইন করতে বলে, তো আমার কাছে তো ইনফরমেশন নাই, সো আমি বলবো সাইন ইন ইনফরমেশন নাই। তারপরে এখানে আমি বলবো কি, এখানে ক্লিক যদি করি তাহলে দেখবেন কিছুক্ষণ ওয়েট করলে নতুন একটা জায়গায় নিয়ে যাবে। এখানে আবার বলবে যে তাহলে ক্রিয়েট করেন, বলছে ক্রিয়েটও করবো না, আমি অ্যাড এ ইউজার উইথাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট করব, ঠিক আছে। এটা ক্লিক করলাম, এখন এখানে আমি ইউজার নেম দিয়ে দিতে পারবো। ধরেন আমি একটা ইউজার নেম দিলাম যে ব্যাচ 764। যদি পাসওয়ার্ড দিতে চান এটাতেও আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম
দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আবার একটু সিকিউরিটি কোশ্চেন লাগে, এই সিকিউরিটি কোশ্চেনগুলো দিতে হয় পাসওয়ার্ড যদি দেন। সিকিউরিটি কোশ্চেন এই যে এই কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যে এটাই দিতে হবে তা না, আপনি জাস্ট কোশ্চেন সিলেক্ট করে তার একটা অ্যান্সার রেডি করে রাখলেন। মনে করেন ডিএমএস, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এরকম ডিএমএস রেডি করে রাখলেন, কোশ্চেন সিলেক্ট করলেন আর লিখলেন ডিএমএস। তাহলে যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন আপনাকে এই সেম কোশ্চেনগুলো যখন করবে তখন আপনি জানেন কি অ্যান্সার দিতে হবে, ডিএমএস, সেটা দিবেন, অটোমেটিক খুলে যাবে। বুঝতে পারছেন? দিয়ে এখন আমি যদি নেক্সট দেই, ব্যাস 764 নামে একটা অ্যাকাউন্ট খুলে গেছে। এখন যখন আমি কম্পিউটার আবার রিস্টার্ট দিব তখন দেখব যে আমার কম্পিউটারে 3টা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে? আবার অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষেত্রে আপনাকে মূল অ্যাকাউন্টে আসতে হবে, অন্য অ্যাকাউন্টে বসে আরেকটা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। এই যে এটা আমারটা যেহেতু মূল অ্যাকাউন্ট, আমি এখানে সেটিংয়ে আসবো, অ্যাকাউন্টসে যাব, ফ্যামিলি আদার্স সেম জায়গায় ওই 764টা সিলেক্ট করে কি করব, রিমুভ করে দেব। রিমুভ করে এটা ডিলিট অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা, ব্যাস ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? আর যদি আপনি একটা নর্মাল অ্যাকাউন্ট কোনো পাসওয়ার্ড ছাড়াই করতে চান তাহলে ওই যে পাসওয়ার্ডের জায়গাটা খালি রাখবেন, খালি রেখে নেক্সটে দিয়ে দেবেন, তাহলে ক্রিয়েট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, পাসওয়ার্ড তখন অ্যাড হবে না, জাস্ট নর্মাল একটা অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি আমার পুরো কম্পিউটারটাকে পাসওয়ার্ড প্রোটেকশন করে রাখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম কিভাবে আমরা ফাইল এবং ক্রিয়েট করতে পারি। এখন আমরা কিছু জিনিস শিখব। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে মেইনটেনেন্স। ঠিক আছে? মেইনটেনেন্স জিনিসটাকে মনে করেন আমরা যে এই যে কম্পিউটার চালাচ্ছি, এই কম্পিউটারে কিছু ক্লিন আপ করা লাগে ছোটোখাটো। এই ক্লিন আপগুলো করলে কম্পিউটার মোটামুটি জিনিসটা ওকে থাকে। ঠিক আছে? কেমন ক্লিন আপ? সর্বপ্রথম ক্লিন আপ যেটা করতে হবে সেটা হলো আপনাকে দেখতে হবে যে এই সি ড্রাইভ যেটাতে উইন্ডোজটা দেওয়া আছে সেই সি ড্রাইভটা কি ঠিক মতো ক্লিন আপ করা আছে নাকি, সি ড্রাইভটা একদম ফুল হয়ে গেছে কিনা, নাকি কিছু জায়গায় খালি রাখা হয়েছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটার জন্য আপনাকে কিছু কাজ করতে হয়। যেরকম সি ড্রাইভটা ফার্স্টে আপনি খেয়াল করবেন যে কম্পিউটার অন করার সাথে সাথে এই জায়গাটাকে কি বলা হয়, ডেস্কটপ বলা হয়, তাই না? এই জায়গাটাকে ডেস্কটপ বলা হয়। তো এই ডেস্কটপের মধ্যে আপনি এখানেও কিন্তু রাইট ক্লিক করে নিউ এজে একটা ফোল্ডার খুলতে পারবেন, এখানে ফোল্ডার করে এর মধ্যে ফাইল রাখা শুরু করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেটা করাটা ঠিক হবে না, কারণ কি এখানে আপনি যদি ফোল্ডার বা ফাইল এরকম একটার পর একটা রাখতে থাকেন তাহলে এটা কিন্তু সি ড্রাইভের একটা অংশ। এই যে ডেস্কটপ, এই ডেস্কটপের মধ্যে যা আছে এখানেও তা আছে। ঠিক আছে? আমি মাই কম্পিউটার দিস পিসিতে এসে এখানে ডেস্কটপে যা পাচ্ছি এখানেও তা আছে, এটাই জাস্ট এখানে ফোল্ডারের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। তো এখানে আপনি সবগুলো একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে কোনো একটা ফাইলের পর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, অথবা এই যে এখানেও দেখা যায় এভাবে সবগুলো সিলেক্ট করলে এখানে দেখা যায় আমার টোটাল কতটুকু জায়গা ডেস্কটপ নিয়ে আসে। এখানে আমি কত দেখতে পাচ্ছি, 860 কেবি, কিলোবাইট, হুইচ ইজ মানে খুবই নগণ্য, একদম নগণ্য, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে? যদি গিগাবাইটে যেত তখন একটু আমি সরাই ফেলতাম। ঠিক আছে? তারপর আমি যাব কোথায়, ডকুমেন্টসে, এখানেও আমি চেক করব সব কিছু ঠিক আছে নাকি, মাত্র কিলোবাইট, দরকার নেই। ডাউনলোডসে যাব, এখানে দেখেন অনেক ফাইল, সো এখানে সব ফাইল একবারে সিলেক্ট করার জন্য যে কোনো একটা ফাইলে সিলেক্ট করে কন্ট্রোল এ, তাহলে আমি এখানে দেখতে পারবো 90 আইটেম সিলেক্টেড। তারপর যে কোনো একটা ফাইলের পর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, তাহলে এখানে দেখতে পারবো কত, 205 মেগাবাইট, এটাও খুবই সামান্য। ঠিক আছে? তারপরে মিউজিক, পিকচার, ভিডিও, এগুলো প্রত্যেকটা যে আমরা চেক করব যে খুব বেশি জায়গা কি আছে নাকি। ঠিক আছে? বা টোটাল সব ফোল্ডার একবারে প্রপার্টিসে ক্লিক করলে হয় না, হচ্ছে না, আপনাকে আলাদা আলাদা করে যেই দেখতে হবে। ঠিক আছে? তো এখানে দেখেন এগুলো আপনি যত ফিল আপ করতে থাকবেন এই ফোল্ডারগুলোর মধ্যে যা আছে তত কিন্তু সি ড্রাইভ ভরতে থাকবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা করবেন না, এগুলো জায়গায় আন্দাজি ফাইল রাখবেন না, যদি বেশি হয়ে যায় সেটা ব্যাকআপ করে ডি বা ই ড্রাইভে সরাই ফেলবেন। ঠিক আছে? এখন দেখেন আরও কি কাজ করতে পারি আমরা, আরও কাজ করতে পারি, সেটা হলো আমরা সফটওয়্যার আমার কম্পিউটারে কি কি দেওয়া আছে এবং কি কি রিমুভ করা যায় এগুলো আমরা চেক করতে পারি। সেটা কোথায়, আমি যদি এখানে টাইপ হিয়ার টু সার্চে যাই, এখানে যদি আমি অ্যাড অর রিমুভ প্রোগ্রামসে যাই,
এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই সফটওয়্যারগুলো আমি আমার কম্পিউটারে দেখতে পাচ্ছি। যেগুলো আপনি এখন দেখে এগুলো যেগুলো দরকার নাই সেগুলো এভাবে ক্লিক করে আনইনস্টল করে দিবেন, তাহলে সেগুলো আনইনস্টল হয়ে যাবে। এভাবে আনইনস্টল করা মানে এটা কম্পিউটার থেকে সরায় ফেলা, ঠিক আছে। তারপরে দেখেন এখানে যে ফেসবুক, এটা দরকার নাই, এটা আনইনস্টল করে ফেলবো, ঠিক আছে। এভাবে দেখে আপনার যেটা মনে হচ্ছে যে যেই জিনিসগুলো আপনার এখানে দরকার নাই সেই জিনিসগুলো সিলেক্ট করে এখান থেকে আনইনস্টল করে দিবেন। এগুলো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন আমরা যে জিনিসটা এভাবে করে আনইনস্টল বা করতে পারি সফটওয়্যার যা আছে। তারপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হলো যে সি ড্রাইভের আমার কি অবস্থা, সি ড্রাইভ কত জিবি ফ্রি আছে সেটা। তো সেটার ক্ষেত্রে আমরা কিছু ফাইল আমাদের সি ড্রাইভে অযথা জমা হয়, সেগুলোকে আমরা টেম্পোরারি ফাইল বলি। সেই টেম্পোরারি ফাইল আপনি কোথাও থেকে যে ফোল্ডারে যে ডিলিট করতে পারবেন না, বাট একটা ওয়েতে আমরা সেখান থেকে ডিলিট করতে পারবো। কিভাবে? আমি যদি এই সার্চ অপশনে যাই, এখানে যদি লিখি ডিলিট টেম্পোরারি ফাইলস, চলে আসছে, এটা আমরা ক্লিক করলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করব, তাহলে এখানে টেম্পোরারি ফাইলস টোটাল কত জিবি এটা দেখাবে। এখানে এখানে 408 মেগাবাইট দেখাচ্ছে, বাট এটা যদি ক্লিক করি তাহলে এখানে আমাকে আসল সাইজটা দেখাবে। দেখেন 462 মেগাবাইট, ঠিক আছে। সো এখানে দেখেন ডাউনলোডস বাদে সবগুলো আমরা এরকমভাবে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যদি রিমুভ ফাইল করে দিই তাহলে অটোমেটিক্যালি এই টেম্পোরারি ফাইল সে খুঁজে সব রিমুভ করে দিবে, ঠিক আছে। তারপর আমরা আরও অপশন করতে পারি। কীরকম? আপনারা যদি কম্পিউটারে উইন্ডোজ বাটন প্রেস করে, উইন্ডোজ বাটন কোনটা? সবার কিবোর্ডের বাম পাশে একটা বাটন আছে দেখতে, উইন্ডোজের চিহ্ন, তাই না? সেই উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে আর বাটনে প্রেস করি, তাহলে দেখবেন এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে আমরা যদি লিখি TEMP, লেখার পর যদি ওকে দিই তাহলে আপনাকে একটা ফোল্ডার এসে নিয়ে যাবে। সেই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো থাকে এগুলো অপ্রয়োজনীয় ফাইল, এগুলো আপনি একটা সিলেক্ট করে Ctrl+A দিবেন, শিফট বাটন প্রেস করে ডিলিট বাটন প্রেস করলে সব পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপর এখানে সিলেক্ট করে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এটা ক্লিক করবেন, কন্টিনিউ দিয়ে দেবেন, তাহলে সব ডিলিট হয়ে যাবে। কিছু হয়তো ডিলিট হতে পারবে না, সেগুলো এরকম সিলেক্ট করে স্কিপ করে যাবেন। দুই একটা ফাইল, এটা কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। তারপরে এখানে আমরা আবার উইন্ডোজ আর বাটনে যাব, দিয়ে এখানে এবার টেম্পের জায়গায় লিখব প্রিফেচ, দিয়ে ওকে দেবো। তাহলে এটাও আননেসেসারি ফাইলস যেগুলো অযথা জমা হয়, ডিলিট করলেও কয়েকদিন পর দেখবেন আবার জমা হয়ে গেছে। সো এগুলো 1 মাস পর এগুলো ডিলিট করবে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে Ctrl+A দিবেন, শিফট ধরে ডিলিট, যেগুলো হচ্ছে না সেগুলো স্কিপ করে যাবেন, একটা ফাইল সমস্যা নেই। তো এইভাবে করে আমরা করি। আবার যেগুলো ড্রাইভ আপনার SSD না, যেগুলো ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাইভ, সেগুলো আমাদেরকে মাঝে মধ্যে একটু অপটিমাইজ করতে হয়। কীরকম? যেরকম আমি জানি ই ড্রাইভটা আমরা দেখলাম যে এটা হার্ড ডিস্ক ড্রাইভে, আর ডি আর সিটা SSD-তে আছে। সো এইটাকে সিলেক্ট করে আমরা ড্রাইভ টুলসে গিয়ে এখানে অপটিমাইজ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। তারপর আমরা এটাকে অপটিমাইজ করব। কিছুক্ষণের মধ্যে এরকম একটা রিলোডিং হবে এবং সেটাকে ই ড্রাইভটা সিলেক্ট করব, দিয়ে অপটিমাইজ করব। তো এটাকে সে এইভাবে করে অপটিমাইজ করে ফেলবে। এটা ছোট্ট একটা টুলস, এটা করলে ড্রাইভগুলো মানে আমাদের বুঝতে পারবো যে ড্রাইভের হেলথ অবস্থা এখন কেমন। যদি এরকম 0% লেখা থাকে, দেখেন ধরেন এটা অপটিমাইজ করলাম, 0% ফ্র্যাগমেন্টেড, তাহলে ডিস্কটা এখনও বেটার আছে।
যদি এখানে কোনো পার্সেন্টেজ ফ্র্যাগমেন্টেড লেখা আসে, মনে করেন 5% ফ্র্যাগমেন্টেড, 10% ফ্র্যাগমেন্টেড, তাহলে বুঝবো হার্ড ডিস্কে একটু হেলথের সমস্যা আছে। হার্ড ডিস্কটা আমার থেকে আগেই সব ব্যাকআপ করে নেবেন, যাতে হার্ড ডিস্কটা নষ্ট হলে কোনো ফাইল সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা কম্পিউটারের ছোটোখাটো মেনটেনেন্স করতে পারি। আর এগুলো তো আপনাদের দেখাইছিলাম মনে হয় না, টাস্ক ম্যানেজারে এসে পারফরমেন্সে কোনটার কী অবস্থা, কী চলতেছে, হ্যাঁ ওই অনুসারে আপনারা কাজ করবেন। যদি মনে করেন যে বেশি র্যাম ইউজেস হচ্ছে অযথা, হ্যাঁ মনে করেন একটা, তখন বুঝবেন আপনার র্যাম কম আছে, 8 জিবিতে হচ্ছে না, আর একটা 8 জিবি লাগালে মনে হয় বেটার হবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে 8 জিবিতে কাজ হয় না, কয়েক ক্লাস করতে যায় ক্লাসের মাঝখানে হ্যাং হয়ে যায়। সো এই জিনিসটা ট্রাবল শুট করার জন্য আমি আরেকটা র্যাম লাগাই নিছি, 16 জিবি করছি, এখন মোটামুটি হ্যাং আর হয় না। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা আমাদের কম্পিউটারকে মেইনটেনেন্স করি বা কম্পিউটারটাকে ঠিক রাখি। এটা হলো টেকনিক, মানে ইন কি বলবো, মানে আপনি যতটুকু পারেন ততটুকু, কিন্তু এটার পরেও আরও এটার ভেতরের কিছু ট্রাবল শুট করা লাগে। মাঝে মধ্যে এরকম হইতে পারে, ধরেন আপনার কম্পিউটার আপনি অন করছেন, অন করার পর কম্পিউটারটা মনিটর আসতেছে না, মনিটর আপনার অন আছে কিন্তু মনিটরের কোনো স্ক্রিন আসতেছে না, কিন্তু কম্পিউটার এটা অন হয়েছে, এটার ভেতরে সব কিছু ঘুরতেছে, ফ্যান ট্যান খুলে দেখলেন, লাইট জ্বলতেছে, সব কিছুই হচ্ছে। সেক্ষেত্রে একটা ট্রাবল শুট আছে। সেই ট্রাবল শুটটা কি, যে কম্পিউটার এটা খুলে, ওই যে আপনারা ভিডিও দিছিলাম, দেখছিলেন কি 5টা, হ্যাঁ ইউটিউবের ভিডিও দিছিলাম, ওই ভিডিওতে যেখানে র্যাম লাগায়, র্যামটা কোথায় লাগায় দেখছেন তো, সেই র্যামগুলো খুলে র্যামের কিছু অংশ পরিষ্কার করতে হয়। ঠিক আছে, একটা রাবার থাকে, সেই রাবার দিয়ে র্যামটা এভাবে ওই যে অংশের র্যামটা আমরা বসাই দিই। যদি র্যাম দেখাই স্টারটেক, মনে করেন এটা একটা র্যাম, ঠিক আছে, এই র্যামের এই যে নিচের যে ইয়েলো অংশটা আছে না, এই অংশের ওপর রাবার দিয়ে এভাবে একটু ঘষতে হয়। ঘষলে কি হয়, ওটার মধ্যে মাঝে মাঝে ধুলোবালি জমা থাকে, সেই ধুলোবালিগুলো সরে যায়। যখন আবার লাগাবেন, এরপর যখন কম্পিউটার স্টার্ট করা যায়, তখন দেখবেন 80 বা 90% শিওর থাকেন যে অন হবে। ঠিক আছে, র্যাম সাধারণত নষ্ট খুবই কম হয়, র্যাম নষ্ট হয় না বলতে। ঠিক আছে, সো এই প্রবলেম এটাই হয় যে র্যামটা লাগালে হয়তো র্যামের সাথে ঠিকমতো কানেক্ট পায় না, এই জন্য কম্পিউটারটা সে ওপেন করতে পারে না। এটা একটা কারণ হইতে পারে। এটা করার পরও যদি ঠিক না হয়, তাহলে দ্বিতীয় যে কারণটা হইতে পারে যে আপনার হার্ড ডিস্কের সমস্যা হইতে পারে, অর্থাৎ যেখানে আপনার উইন্ডোজ দেওয়া আছে, সি ড্রাইভটা, যার কারণে কম্পিউটারটা ঠিকমতো অন হতে পারতেছে না বা বুট করতে পারতেছে না। এটা আরেকটা সমস্যা হতে পারে যে ধরেন কম্পিউটার আপনি এরকম অন করলেন, আপনার ওই যে যেটার মাদারবোর্ডের নাম, সেই মাদারবোর্ডের নাম আসলো, তারপরে কিন্তু উইন্ডোজ লোড হয়, তখন উইন্ডোজ লোডটা আর হইতেছে না, মাদারবোর্ডটার নামটা এসে হ্যাং হয়ে গেছে কম্পিউটার, আর কিছু সামনে আগাচ্ছে না, কম্পিউটার অন হচ্ছে না। তখন বুঝবেন আপনার হার্ড ডিস্কের সমস্যা, যেখানে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল আছে সেটা লোড করতে পারতেছে না। ঠিক আছে, হার্ড ডিস্কের প্রবলেম। আর যদি এই প্রবলেমে সলভ হয়, তাহলে যে র্যামের কানেকশনের প্রবলেম ছিল, যার কারণে এটা হচ্ছে। আরেকটা প্রবলেম হইতে পারে, কম্পিউটার যখন অন করবেন দেখবেন যে কম্পিউটার লুপ হচ্ছে, অর্থাৎ কম্পিউটার নিজে নিজেই অন হচ্ছে, নিজে নিজে অফ হয়ে যাচ্ছে, আবার অন হচ্ছে, আবার অফ হচ্ছে। এটাও সেম কারণে হয় যে আপনার র্যামের এখানে ধুলোবালি বেশি পড়ে থাকে, যার কারণে সে ঠিকমতো রান করতে পারে না। সো আপনার র্যাম খুলে এই জায়গায় রাবার দিয়ে পরিষ্কার করে নিয়ে আবার লাগাবেন, তারপরে ঠিক হওয়ার সম্ভাবনা 80 বা 90%। ঠিক আছে, আর যদি দেখেন কম্পিউটারই অন হচ্ছে না, সব কিছু আপনি রেডি করলেন, কম্পিউটার ক্লিক করতেছেন, কম্পিউটারই অন হচ্ছে না, তাহলে বুঝবেন আপনার পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। পাওয়ার সাপ্লাইটা কোনো কারণে পাওয়ার দিতে পারতেছে না, যার কারণে কম্পিউটারে কিছুই অন হচ্ছে না। ঠিক আছে, তো এগুলো হলো ট্রাবল শুট বলা হয়, এগুলো সবসময় চেক করবেন। আর যদি মনিটরের কোনো সমস্যা হয়, এটা মনিটর, আমি যে ফার্স্টে বললাম যে মনিটর আসতেছে, কম্পিউটার অন হয়েছে বাট মনিটর আসতেছে না, তাহলে আগে মনিটর চেক করবেন, এটা মনিটরের সমস্যাও হইতে পারে। সেই মনিটরটা যদি সুযোগ হয় অন্য কোথাও লাগাই দেখবেন, যদি সেই কম্পিউটারে আসে তাহলে বুঝবেন আপনার মনিটরের কোনো প্রবলেম নাই। আর যদি সেই কম্পিউটারেও মনিটরটা না পায়, তখন মনিটরের সমস্যা, আপনার কম্পিউটার ঠিক আছে। ঠিক আছে, এইরকম আর কি সব কিছু একটু চেক আপ করে নিতে হয়। বা মনিটরের সমস্যা নাও হইতে পারে, মনিটর যে প্লাগ দিয়ে লাগানো সেই তারেরও সমস্যা হইতে পারে, সে তার চেঞ্জ করেও দেখতে হবে। ঠিক আছে, সব কিছুই করে দেখতে হবে। একবারে ডাইরেক্টলি আপনি বলতে পারবেন না, না এটাই সমস্যা, হ্যাঁ এটা আসলে সম্ভব না। আর যদি এরপরেও সলভ না করতে পারেন বাসায়,
তখন তো সার্ভিস সেন্টার আছেই, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ল্যাপটপের ক্ষেত্রে এই সমস্যা হলে ডাইরেক্ট সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভালো, কারণ ল্যাপটপ খুলে আসলে এগুলো করা যায় না, ঝামেলা হয়। বা যদি খুলতে পারেন, খুলে র্যাম ওইভাবে সেমভাবে পরিষ্কার করে আবার র্যামটা লাগাই দিলেন, তাহলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। ঠিক আছে, তো এগুলো হলো ছোটোখাটো ট্রাবল শুট এবং মেইনটেনেন্স, এগুলো আপনাদেরকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন কম্পিউটার বেসিকের যেই ধারণাটা, সেটা আপনাদের ক্লাস কিন্তু আজকেই শেষ হবে। এরপর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আজকেই হয়তো ইন্টারনেটের একটু বেসিকটাই চলে যাব। ঠিক আছে, সো এখনও যাদের কম্পিউটারে একটু প্রবলেম আছে তারা একটু ভালো মতো আগের ক্লাসগুলো রেকর্ডিং দেখবেন, যদি সমস্যা হয় আমাকে জানাবেন। ঠিক আছে, বেশি কিছু না, কম্পিউটার অন করে জাস্ট দিস পিসিতে যে ফাইল এবং ফোল্ডার সাজানো, এই তারপরে ইন্টারনেটে তো আমরা দেখবই কীভাবে সেই ফাইল এবং ফোল্ডার আমরা শেয়ার করতে পারি ইন্টারনেটের মাধ্যমে, এই আর কম্পিউটারটা মেনটেনেন্স করা, কম্পিউটারের হার্ড ড্রাইভ চেক করা। ঠিক আছে, আপনি কি আজকেই নতুন আসলেন? ও আচ্ছা আচ্ছা, আগের দিন আসছিলেন না, আপনাকে তো অ্যাড করা হয়েছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে। এত দেরি হলো কেন? ও আমার তো ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 5টা থেকে শুরু হয়েছে তো। ও এটা কি আপনি? ও আচ্ছা আচ্ছা, ওকে, রাজুল ইসলাম। 3-4টা এখানে অ্যাড করছি, এখানে যদি একটু উপরের দিকে যান তাহলে ওই যে ক্লাস, তারপরে এই সেই, হ্যাঁ এগুলো পাবেন। আর যারা ফর্মটা ফিল আপ করেনি, একটু ফর্মটা ফিল আপ করে দিন আইডি কার্ডের জন্য বাসায় গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক নেই, নামাজের ব্রেক নিয়ে আমরা ইনশাল্লাহ এরপর ইন্টারনেটটা একটু দেখব। আপনারা সবাই যারা নামাজ পড়বেন না তারা টাইপিং প্র্যাকটিস করতে থাকবেন। দেখেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড তো খোলার সময় দিতে হয়, আপনি অলরেডি খুলে ফেলার পর এখন তো দিতে পারবেন না। এখন আপনাকে ওই অ্যাকাউন্টে ঢুকতে হবে, তারপরে অ্যাড পাসওয়ার্ড দিতে হবে। এখানেই দিয়ে দিলে তাহলে এখানেই হয়ে গেল, কিন্তু এখন আবার ওই অ্যাকাউন্টে আপনাকে ঢুকতে হবে, তারপর ওখান থেকে ওই যে আমি যেভাবে পাসওয়ার্ড দিলাম ওইভাবে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা হ্যাঁ শেষ করে দেব। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের কম্পিউটার যে নেভিগেশনের বেসিক ক্লাস সেটা শেষ হয়ে গেছে। আজকে অনেকে নতুন আসছেন, 1-2 জন আসছেন, আর আপনিও আসছেন 3 জন। তো আপনাদের ফার্স্টে আপনারা কি করবেন, বাসায় যে আজকেই আগের রেকর্ডিংগুলো দেখবেন, ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এ পর্যন্ত যত ভিডিও রেকর্ডিং আছে দেখে আসবেন। দেখে আসার পর কোথায় কি সমস্যা বা কোথায় কি বোঝেন নাই বলবেন। এখন আপনাদের কি অবস্থা আমি আসলে জানতে চাচ্ছি, যে কম্পিউটার সম্বন্ধে আপনাদের ধারণা কেমন? মোটামুটি একটা যদি থাকে, যেরকম কম্পিউটার অন করে আপনি ফাইল ফোল্ডার ক্রিয়েশন এগুলো কি করতে পারেন? তাহলে হয়ে গেছে, তাহলে মোটামুটি কম্পিউটার নেভিগেশন সম্বন্ধে আইডিয়া আপনাদের আছে। মূল জিনিস হলো ইন্টারনেট ব্রাউজার, ওখান থেকে আমরা মূলত আমাদের মেইন কাজটা শুরু করব। ঠিক আছে, তাছাড়া বাকি সবাই মোটামুটি এ পর্যন্ত যা হয়েছে, যতদূর ক্লাস করছেন মোটামুটি যাদের আইডিয়া হয়েছে তো হয়েছে, যাদের আইডিয়া হয়নি তাহলে কোন জায়গায় আইডিয়া হয়নি এই জায়গাটা আমাকে আলাদাভাবে একটু জানাবেন, সমস্যা করবেন। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড কোয়ালিটির সমস্যা হয়ে গেছে, এগুলো কেমনে ঠিক করবো? এখন সাউন্ড কোয়ালিটি একদমই যদি না বোঝা যায় সেটা করা যাবে, কিন্তু বোঝা তো যাচ্ছে।
এমনি ল্যাপটপে নর্মালি ছেড়ে দেবেন, ল্যাপটপে প্লে করে দেবেন, ল্যাপটপ কিনে নেন, তাহলে কী দিয়ে শোনেন? ফোন দিয়ে। ও ফোনে এমনি নর্মালি ছেড়ে দেবেন, মানে ফোনে নর্মালি ইয়ারফোন না ঢুকে এমনি নর্মালি ছেড়ে দেখেন আসে, ঠিক আছে? কারণ ওইটা ঠিক করতে গেলে অনেক ঝামেলা, তো এই জন্য আমি মাইক্রোফোনটা চেঞ্জ করছি। আজকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আজকে ভয়েস একদম ক্লিয়ার পাবেন, ঠিক আছে? তো দেখেন ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ফার্স্টে আমাদের কি লাগবে? আমাদের কম্পিউটারে ইন্টারনেট লাগবে, ঠিক আছে? তো ইন্টারনেট কানেকশন আপনি কিভাবে পাবেন? ইন্টারনেট কানেকশন আপনি বাসায় যে কোনো একটা সার্ভিস আছে সেখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, যে কোনো সার্ভিস আপনার লোকালি যে সার্ভিস দেয় তাদের থেকে নিতে পারবেন। অনেক কোম্পানি আছে, ডট ইন্টারনেট আছে, লিঙ্ক3 আছে, কার্নিভাল আছে, এখান থেকে ফোন করে সার্ভিস নেবেন, তারা বাসায় এসে আপনাকে ইন্টারনেটের একটা সার্ভিস দিয়ে যাবে, তাই না? ইন্টারনেটে এই যে এগুলো ওই সাদা যে বক্সটা ওই পর্যন্ত আপনাকে দিয়ে যাবে, বা তারপরে রাউটার কিন্তু আপনাদেরই কিনতে হবে, রাউটার তারা দিবে না, তাই না? রাউটার আপনারা একটা ভালো রাউটার কিনবেন। আপনাদের রাউটার কিনতে হয় কিভাবে? বাসার কত স্কোয়ার ফিট আছে, বাসা বেশি বড় হলে ভালো রাউটার কিনতে হয় ওই দূর পর্যন্ত পৌঁছানোর জন্য। যদি ছোটোখাটো হয় তাহলে নর্মাল একটা রাউটার কিনলেই হয়ে যায়, ঠিক আছে? এটার উপর নির্ভর করে। তারপর সেই রাউটার থেকে আমরা পিসিতে কানেকশন পাচ্ছি, তাই না? প্রত্যেকটা পিসিতে। আচ্ছা, রাউটার থেকে এখানে মোটামুটি 1 2 3 4টা কানেকশন দেওয়া সম্ভব, ঠিক আছে? বা 3টা কানেকশন দেওয়া সম্ভব মনে হয়। তো এখানে দেখেন আপনাদের কয়টা পিসি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা পিসি আছে টোটাল এখানে, আমার পিসি সহ। আর 10টা পিসিতে কিভাবে কানেকশন যাচ্ছে সেটা হলো, ওখান থেকে একটা তার এসে এখানে একটা সাদা আমরা আলাদা এটা কিনতে হয়, এটাকে সুইচ বলে। এটার মাধ্যমে ওই তারটা এসে এখান থেকে আবার 5টা তার বের করছি, একটা তার এনে ওখান থেকে 5টা তার দিয়ে 5টা কম্পিউটারে আবার কানেকশন দিচ্ছি। আবার এখান থেকে এসে আবার আরেকটা সুইচে কানেক্ট করছি, ওই পাশে একটা সুইচ আছে দেখেন পায়ের নিচে আপনাদের, ওই সুইচ থেকে আবার 2টা কানেকশন দিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা হলো মাঝখানে একটা কেন্দ্র মাধ্যম হিসেবে কাজ করে। ওইভাবে করে আমরা অনেকগুলো কানেকশন দিতে পারি একটা রাউটার থেকে। তো দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে যাওয়ার পর ভেতরে অনেক আইপি এগুলো সেট আপ করতে হয়, এগুলো যারা আপনার প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, তারাই সব কিছু রেডি করে দিয়ে যাবে, ঠিক আছে? আপনি এখানে জাস্ট ইন্টারনেট পেয়ে যাবেন, ঠিক আছে? ইন্টারনেট পাইলে আপনার কম্পিউটারে যদি ডাইরেক্ট কানেকশন থাকে তাহলে এই যে এইরকম চিহ্ন থাকে, এখানে সিলেক্ট করলে দেখেন কানেক্টেড লেখা আছে, কানেক্টেড থাকুক, ঠিক আছে? তারপর যদি ফোনে কানেক্ট করতে চান তাহলে ফোনে ওয়াইফাই আছে, ফোনে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন। এখন ব্যাপারটা হয়েছে যে ইন্টারনেট কানেকশন করার পর অনেক সময় আমাদের রাউটারের সেট আপ করতে হয়। তো যে কোনো ধরনের রাউটারের সেট আপ করার জন্য সব রাউটারই সেম, আমরা নতুন একটা এই গুগল যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ঠিক আছে? ইন্টারনেট কানেকশন পাওয়ার পরে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য আমরা কম্পিউটারে মূলত ওয়েব ব্রাউজার ইউজ করি। মোবাইলে আমরা কি ইউজ করি? মোবাইলে মনে করেন আমার ফেসবুকে যেতে হবে, আমি ফেসবুক অ্যাপ ব্যবহার করি, ইউটিউবে যেতে হবে, ইউটিউব অ্যাপ ব্যবহার করি। কিন্তু কম্পিউটারে আমরা প্রফেশনালি যখন ইউজ করব কোনো ক্যারিয়ারে, তখন অলওয়েজ একটা ওয়েব ব্রাউজার ইউজ করি, এবং সবচেয়ে বেশি কমনলি যেটা ইউজ হয় সেটা গুগল ক্রম, যেটার মাধ্যমে আমরা একটা গুগল অ্যাকাউন্ট খুলে একটা প্রোফাইল তৈরি করি, যেটা আপনারা করছেন এই ক্লাসের প্রথম দিকেই। তারপরে সেটা করতে আপনার নেক্সট ক্লাসে একটু মনে করেন নতুন যারা আসছেন আপনাদের একটা গুগল প্রোফাইল খুলতে হবে, ঠিক আছে? এখানে তো প্রোফাইল খোলার মাধ্যমে সেখানে যে আমরা ইন্টারনেট ব্রাউজিং স্টার্ট করি। প্রোফাইলের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং করলে কি হয়, ওই প্রোফাইলের আন্ডারে হিস্টোরি লগ ইন সব সেভ হয়ে থাকে। অন্য প্রোফাইলে গেলে আবার অন্য লগ ইন ইনফরমেশন থাকবে, ঠিক এই অ্যাকাউন্টের মতো। অ্যাকাউন্টে কম্পিউটার একটা অ্যাকাউন্টের আন্ডারে যেরকম সব সেভ থাকে, ওরকম গুগল প্রোফাইলের আন্ডারেও সব কিছু সেভ থাকে। তো ওয়েব ব্রাউজারের সুবিধা কি? অ্যাপ ব্যবহার করে না করে আমরা কম্পিউটার ওয়েব ব্রাউজার কেন ইউজ করি? কারণ একটা ওয়েব ব্রাউজারেই দেখেন আমরা কত জায়গায় যেতে পারতেছি একসাথে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, তারপরে এখানে আবার গুগল শিট ওপেন করছি, এখানে আবার আমি অন্য একটা ওয়েবসাইটে গেছি, এখানে আবার চাইলে অন্য একটা জায়গায় যেতে পারি। এরকম করে একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা মাল্টিপল জায়গায় কানেকশন করতে পারি, আমাকে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হচ্ছে না, ঠিক আছে? এবং এটার মধ্যে আপনারা ব্রাউজিং করার জন্য শর্টকাট হলো কন্ট্রোল বাটন প্রেস করে ট্যাব বাটন প্রেস করলে একটা একটা করে দেখতে থাকবো যে কোন ট্যাবে আমরা যাব। এভাবে আমরা ব্রাউজিং করতে পারি, ঠিক আছে? তো গেল ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা কি ইউজ করব? ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারে আমরা কেমনে ইউজ করব? আমরা ওই যে গুগল প্রোফাইল খুলব, গুগল প্রোফাইলে ওই প্রোফাইলে আমরা নির্দিষ্ট প্রোফাইলে যাব, গেলে এই যে এই প্রোফাইলটা আমাদের এখানে শো করতেছে, তাই না? এই যে এখানে ক্লিক করলে এখানে আমাদের
গুগল কোন প্রোফাইলে আছে সেটা এখানে দেখায় এবং তার নিচে এখানে জিমেইল অ্যাকাউন্টটা দেখা যায় কোন জিমেইল অ্যাকাউন্টে এখন বর্তমানে আছে। তো যে এটা হলো প্রোফাইল, এটা হলো আসল জায়গা। এখানে আরেকটা প্রোফাইলের থেকে এখানে নতুন একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবে না, তাহলে একটু উল্টাপাল্টা লেগে যায়। যেই প্রোফাইলে আছে ওই প্রোফাইলের আন্ডে ওই একটা জিমেইল থাকাই বেটার, অন্য আরেকটা জিমেইল অ্যাড করবেন না। এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা যায়, বাট সেটা করা উচিত হবে, ঠিক আছে। তো এই প্রোফাইলের আন্ডারে আমরা অনেক কিছু করতে পারি। ওয়েব ব্রাউজ দেখেন একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, এখানে যদি আমি প্লাস ক্রিয়েট করি তাহলে আরেকটা ট্যাব ওপেন হবে। এখানে এসে আমি কি করতে পারি, এখানেও সার্চ দিতে পারি ডাইরেক্ট, আবার এখানেও সার্চ দিতে পারি, যেখানে ইচ্ছা সেখানে সার্চ দিতে পারি। ধরেন এখানে আমি ফেসবুক সার্চ দিলাম, কিছু বলবেন? আচ্ছা, ফেসবুক সার্চ দিলাম। ফেসবুক সার্চ দিলে ডাইরেক্টলি যদি ফেসবুক ওয়েবসাইটে আগে যাই তাহলে সেই ফেসবুক ইয়াতেই চলে যাবে। দেখেন এখানে যদি ফেসবুক সার্চ দিই দুইটা অপশন আসবে, একটা হলো ডাইরেক্ট ফেসবুক গুগল সার্চ, আর একটা হলো ফেসবুক মেটা টেকনোলজি ডাইরেক্ট ফেসবুক ওয়েবসাইটে যাওয়া, ঠিক আছে। এটা ক্লিক করলে এই যে দেখেন এখানে গুগল সার্চ করলাম, তারপরে ফেসবুকে গেলাম। আর আরেকটা হলো ফেসবুকে ডাইরেক্টলি চলে যাওয়া যদি আগে যান। তো এইভাবে করে আমরা মূলত ব্রাউজিং করি গুগল সার্চের মাধ্যমে, ঠিক আছে। নতুন ট্যাবে এসে ইউটিউব লাগবে, এখানে ইউটিউব আপনি সার্চ দেবেন। এই যে অলরেডি আমি ইউটিউবে গেছিলাম, দেখি youtube.com ডাইরেক্ট দেখাচ্ছে। যদি আপনি কখনো না যান তাহলে হয়তো ইউটিউব এরকম গুগল সার্চ করতে হবে, তখন এই যে ইউটিউব আসবে, তখন আপনি ইউটিউব স্টুডিও না, নর্মাল ইউটিউব আর কি, ইউটিউবে যাবেন, তখন আপনার ইউটিউবে চলে যাবেন। এভাবে করে মূলত আমরা ইউটিউবে যাই, এভাবে করে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, শুধু ইউটিউবে না। আর যদি আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন। কম্পিউটারে অ্যাপ্লিকেশনও ইন্টারনেট ইউজ করা যায়। অ্যাপ্লিকেশন আমরা নর্মালি ফোনে কোথায় অ্যাপ্লিকেশন ডাউনলোড করি? গুগল প্লে স্টোর। সেরকম কম্পিউটারেও আমাদের একটা আছে মাইক্রোসফট প্লে স্টোর, ঠিক আছে। প্লে স্টোর না, মাইক্রোসফট স্টোর বলা হয়। তো এটা এই যে এই জায়গায় সাদা ব্যাগের মতো একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ক্লিক করি তাহলে এই যে মাইক্রোসফট স্টোর ওপেন হলো। এখানে আমি সার্চ দিতে পারি, হ্যাঁ। এখানে ধরেন আমি ফেসবুক সার্চ দিলাম, এই যে ফেসবুক অ্যাপ আসলো, ফেসবুক অ্যাপে ক্লিক করলাম, তারপরে এখানে দেখবেন গেট আছে, এই গেটে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে ফেসবুক। ডাউনলোড হয়ে গেলে আপনার এই যে টাইপ হিয়ার টু সার্চ, এখানে যে আমরা সার্চ করি, এখানে যখন আপনি আবার ফেসবুক লিখবেন তখন ওই অ্যাপটা সামনে চলে আসবে, তখন ওটা ক্লিক করলে ওই অ্যাপের মাধ্যমে আপনি ফেসবুকে লগ ইন করবেন বা ফেসবুকে যাবেন। বা ইউটিউব অ্যাপও আছে, এরকম আরও অনেক অ্যাপ আছে, হ্যাঁ, মেসেঞ্জার অ্যাপ আছে, এগুলো আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করেও কাজ করতে পারেন, ঠিক আছে। তো সেটা আমরা করবো না, আমরা কি গুগল ব্রাউজার থেকে করা বেটার। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আমরা কেমনি ইউজ করি, এখানে এসে আমরা কি সার্চ করব? হোয়াটসঅ্যাপ ওয়েব, এটা সার্চ করলাম। হোয়াটসঅ্যাপ ওয়েব সার্চ করে এই যে হোয়াটসঅ্যাপ ওয়েবে যাব, ঠিক আছে। তারপর দেখবেন আপনাদের এখানে কানেকশন করতে বলবে। আপনারা কি করবেন, কেমনে কানেকশন করে? ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করতে হয়, তারপরে যে অ্যান্ড্রয়েড ট্যাব মেনু, যে তিনটা ফটো আছে ওখানে ট্যাব মেনু ক্লিক করতে হয়, লিঙ্ক ডিভাইসে ক্লিক করতে হয়, তারপরে লিঙ্কে ডিভাইস ক্লিক করতে হয়, তারপর দেখবেন ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। তখন ক্যামেরাটা এই যে এখানে কিউআর কোড যেটা দেওয়া আছে চারকোনা, এটার উপর ধরবেন, অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে। আমরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ লগ ইন যখন করতে হবে তখন সামনাসামনি আপনারা দেখবেন, সমস্যা নেই। এভাবে করে আমরা ফোনের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করি। আর ফেসবুক তো ফেসবুকই, এখানে আপনারা যে ওখানে জিমেইল বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই সব কিছু পেয়ে যাবেন, মেসেঞ্জার সব একসাথেই পাবেন, ঠিক আছে। আর ইউটিউবে কি আলাদা করে লগ ইন করা লাগে? না, করা লাগে না, কারণ আপনার এখানে যে জিমেইল প্রোফাইল আছে সেই জিমেইল প্রোফাইলের আন্ডারে ইউটিউব আছে, ঠিক আছে। ওই একটা প্রোফাইলেই, তো এখানে একটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি কি অ্যাপ্লিকেশন পাই দেখেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? ড্রাইভ, জিমেইল, জেমিনি, ম্যাপ, তারপরে গুগল শিট, গুগল ডক্স, ট্রান্সলেট, মিট, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখানে গুগল ফর্ম অনেক কিছু পাই, ঠিক আছে। সব কিছু আমাদের দরকার নেই, কিছু কিছু এখানে ডিজিটাল মার্কেটিংয়ের অংশ, যেরকম গুগল অ্যাডস, তারপরে এখানে গুগল মাই বিজনেস প্রোফাইল, ঠিক আছে। এই জিনিসগুলো গুগল অ্যাডসের সঙ্গে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো ডিজিটাল মার্কেটিং আমরা শিখি। তো এটা হলো ইন্টারনেটের বেসিক একদম, এইভাবে আমরা মূলত ইন্টারনেট ব্রাউজিং করি। তো ব্রাউজিংয়ের আরেকটা এক্সট্রা জিনিস আমরা আজকে শিখব, কিভাবে আমরা বুকমার্ক করব, ঠিক আছে। বুকমার্ক করা মানে কি? এই যে আপনারা প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছেন, বিভিন্ন এই যে টাইপিং ওয়েবসাইটেই ধরলাম, টাইপিং ওয়েবসাইটে প্রতিদিন এসে যান, কিভাবে যান? এখানে এসে গুগলে সার্চ করেন টাইপিং, তাই না? তারপরে এখানে ওই যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা শিখেছি সেই ওয়েবসাইটে ক্লিক করেন,
তারপর এখানে স্টুডেন্টসের টাইপিং লেসন, এখানে ধরেন আমি গুগল দিয়ে সাইন আপ করে ফেলি, এই যে এখানে চলে আসে, তাই না? তো এখানে আমরা এইভাবে টাইপিং করি। তো প্রতিবার এই জায়গায় ওইভাবে না যেয়ে আমরা এই পেজটা যে কোনো একটা ওয়েবসাইটে গেলে এই যে ওপরের যে এটাকে বলা হয় ঠিকানা, এই ওয়েবসাইটের ঠিকানা, এটাকে ইউআরএল কোড বলে, ঠিক আছে? তো এই ইউআরএল কোডটা আমরা সেভ করে রাখতে পারি, ফলে যখন আমরা ক্লিক করব তখন ডাইরেক্টলি এই পেজেই চলে আসবে। আপনাকে ওই যে গুগল সার্চ দিয়ে এত স্টেপ পার করতে হবে না, ডাইরেক্ট এই পেজেই সেভ হয়ে থাকবে। তো যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন আমি এখানে স্টার্টেগে গেলাম, ঠিক আছে? আপনাদের যে ওই যে পিসি বিল্ড করছেন আপনারা, তো এখানে ধরেন আমি এখানে গ্রাফিক্স কার্ডে গেলাম, তো এই পেজটা আপনি কোনো কারণে সেভ করে রাখতে চাচ্ছেন, তাহলে এখানে এসে বা টাইপিং লেসনে এই পেজটা সেভ করে রাখবেন, কারণ বারবার প্রতিদিন আসে। এখানে এসে হ্যাঁ এদিকে আসেন, কি আমি ক্লাস নিচ্ছি না, কী কাজ সেটা বলো। হ্যাঁ হ্যাঁ আসতেছি। তো এখানে দেখেন টাইপিং এই ওয়েবসাইটটা আমি সেভ করব, তাই না? সেভ করার জন্য কন্ট্রোল বাটন প্রেস করে ডি বাটনে প্রেস করব, ঠিক আছে? কি করব? কন্ট্রোল ডি। তো এখানে দেখেন কন্ট্রোল ডি বাটনে প্রেস করলে আমাকে বলবে যে বুকমার্ক অ্যাডেড। আপনি এখানে নেমটা বুকমার্ক সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে কন্ট্রোল এ চেপে ধরেন আপনি লিখলেন টাইপিং ওয়েবসাইট 1, এরকম একটা নামে সেভ করে রাখলেন। তারপরে এখানে আপনি বুকমার্ক বার করলেন, ডান করে দিলেন। এখন ধরেন আমি এগুলো সব ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি গুগল ক্রমে ওই অ্যাকাউন্টে প্রোফাইলে আবার ঢুকলাম। ঢোকার সাথে সাথেই দেখবেন এই জায়গাতে টাইপিং ওয়েবসাইট 1 নামে একটা সেভ হয়ে আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডাইরেক্টলি আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনাকে কষ্ট করে করতে হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন ধরেন এখানে আপনারা চাইলে একটা ফোল্ডারও খুলতে পারবেন। ধরেন আপনার মাল্টিপল টাইপিং ওয়েবসাইটে আপনি যান, এখানে ধরেন টাইপিং সার্চ করলেন, এখানে ধরেন লার্ন টাচ, আরেকটা টাইপিং ওয়েবসাইট আপনার পছন্দ হয়েছে, এটাও সেভ করে রাখবেন। এখানে এসে ধরেন কন্ট্রোল ডি প্রেস করলেন, এখানে আপনি লিখলেন টাইপিং ওয়েবসাইট 2 দিয়ে এখানে এটাও বুকমার্ক বা ডান করে রাখলেন। এইভাবে ধরেন আরও ওয়েবসাইট আপনার পছন্দ হলো। তো এইভাবে একটার পর একটা সেভ করে রাখতে গেলে আপনার এইভাবে ডান পাশে এভাবে একটার পর একটা এভাবে সেভ হবে। তো এখানে অনেকগুলা হয়ে যাবে, একই জিনিস লম্বা হয়ে যাবে, বেশি হয়ে গেলে আবার এখানে ক্লিক করে আবার নিচে জায়গা করতে হবে। তো এই জন্য কি আমরা এটাকে একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারবো। কিভাবে? এই সাদা জায়গার উপর যদি আমি রাইট ক্লিক করি তাহলে এখানে অ্যাড ফোল্ডার নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ ফোল্ডারের জায়গায় ধরেন আমি লিখলাম যে টাইপিং ওয়েবসাইট, ঠিক আছে? দিয়ে আমি সেভ করলাম, তাহলে দেখেন একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হলো। এখন এগুলাকে এখানে টেনে এনে এটার উপর ছেড়ে দিলাম, তাহলে দেখবেন এখন একটা ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেল। এখন আমি যদি এই ফোল্ডারে ক্লিক করি তাহলে ওই ফোল্ডারের আন্ডারে যত টাইপিং ওয়েবসাইট থাকবে সবগুলো অর্গানাইজ থাকবে, আপনি যে কোনো একটা টাইপিং ওয়েবসাইটে যেতে পারবেন, ঠিক আছে? এটাই হলো ইন্টারনেটের বুকমার্ক। এই বুকমার্কটা সবার ফার্স্টেই জানা উচিত, ঠিক আছে? তা আমরা আপাতত আজকে এই পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইন্টারনেট একদম করছি। হ্যাঁ, কন্ট্রোল ডি চাপলেই হবে, দেখবেন অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। কি নামে সেভ করবেন? আর অলওয়েজ আপনারা কিন্তু বুকমার্ক বারটা সিলেক্ট করবেন। অনেক সময় হবে কি, মনে করেন এই ওয়েবসাইটে আছেন, এখানে কন্ট্রোল ডি চাপলেন, এখানে দেখবেন যে ফোল্ডারটা টাইপিং ওয়েবসাইট সিলেক্ট হয়ে গেছে। এটা আপনারা বুকমার্ক বার সিলেক্ট করবেন, আর আদার বুকমার্কও থাকতে পারে, সেটা আপনারা সবসময় কি বুকমার্ক বার সিলেক্ট করবেন। তাহলে ডান করে দিলে এই যে এই জায়গায় এইচপি মনিটর প্রাইস এটা সিলেক্ট হবে, ঠিক আছে? তারপর এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে চাইলে বুকমার্ক ডিলিট করে দেবেন। এইভাবে করে আমরা মূলত বুকমার্কের কাজ করি, ঠিক আছে?